প্রতিষ্ঠানগুলোকে আরও ডেমোক্রেটাইজ করা, প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার মধ্যে রাখা, যদি সেটা করা যায় এবং আরও বেশ কিছু লিগ্যাল যদি আমরা ইনিশিয়েটিভ নিতে পারি, তাহলে আশঙ্কা যে জায়গাটা দলীয়করণের যে আশঙ্কা, অনুগত ব্যক্তিদের যে আশঙ্কা, সেটাকে অনেকখানি মিনিমাইজ করা সম্ভব। উচ্চকক্ষ নিয়ে এবং তারপর হচ্ছে আপনার উচ্চকক্ষে যারা যাচ্ছে তারা কিভাবে যাচ্ছে সেটা একটি বিষয়, এবং নারীদের আসন নিয়ে জি, আমি আপনাকে একদম খুব পয়েন্টেডলি যদি বলি, গতকালকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনা হয়েছে। সে আলোচনাটা শেষ পর্যন্ত একটা ইতিবাচকভাবেই আলোচনাটা শেষ হয়েছে, যে আপনি অর্থ বিল এবং আস্থা ভোট বা বিল যাই বলি, এই দুটো প্রশ্ন বাদে বাকি প্রশ্নে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তারা দলের হুইপিংয়ের বাইরেও যেও তারা কথা বলতে পারবেন। বিএনপির দিক থেকে আরও দুটো প্রস্তাব ছিল, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত যে বিষয় এবং সংবিধান সংশোধনের যে বিষয়। তারা বলেছেন এই দুটোকে যুক্ত করবার জন্য। পরে যেভাবে সমাধান হলো, বিএনপি সহ যদি যারা এরকম মনে করেন, তাদের দলীয় ইশতেহারে তারা এটা রাখতে পারেন এবং তাদের দল বা জোট সরকারে গেলে তখন তারা এটা নেক্সট পার্লামেন্টে তখন তারা এটা মুভ করতে পারবেন। ফলে একভাবে দুটো বিষয় ছাড়া বাকি প্রশ্নে পার্লামেন্ট মেম্বাররা ইন্ডিপেন্ডেন্টলি কথা বলবেন, এটা একটা পজিটিভলি। কিন্তু তার আগে একটু জানতে চাই, জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে আজ অনেক কথা হয়েছে এবং এই বিষয়ে আমরা দেখছি যে অনেকে হতাশা ব্যক্ত করেছেন। এনসিপি থেকেও, এনসিপির থেকে নাহিদ ইসলাম বলেছেন আজকের দিনটি খুবই হতাশার, এবং এর বাইরেও আরও অনেক মন্তব্য করে শুনছি আমরা যে বড় দলের পরামর্শে অনেক কিছু হচ্ছে। আপনি কিভাবে দেখছেন এই জাতীয় সাংবিধানিক কাউন্সিলের এই প্রস্তাবটাকে? আমরা এই এজেন্ডাটা যখন শুরু হয়েছে তখন ঐকমত্য কমিশনের সহসভাপতি, যিনি বাস্তবে এই মিটিংটা প্রিজাইড করছেন, যিনি প্রফেসর আলী রিয়াজ, তিনি নিজে উল্লেখ করছিলেন যে প্রায় অধিকাংশ রাজনৈতিক দলই তারা এনসিসি জাতীয় সাংবিধানিক কাউন্সিলের পক্ষেই তারা মতামত তারা দিয়েছেন। এটা বলে আলোচনাটা তারপরে শুরু হলো। তো এর মধ্যে তো অধিকাংশই কথা হয়েছে। কথা ছিল এই কারণের জন্য যে আমাদের গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো আছে, যে প্রতিষ্ঠানগুলো এ পর্যন্ত দলীয় আনুগত্যের বিবেচনায় যেখানে নিয়োগ দেওয়া হয়েছে, অনেক দীর্ঘ অতীত আছে, কিন্তু বিশেষ করে গত 15 বছর তো বটেই আনুগত্যের পরীক্ষায় পাশ করার পর দেওয়া হয়েছে। সুতরাং এই ব্যবস্থাটা পরিবর্তন দরকার, এবং এটা অলমোস্ট একটা ওভারওয়েলমিং একটা অপিনিয়নটা এরকম ছিল। বিএনপির এ ব্যাপারে আপত্তি আছে এবং আরও বেশ কিছু দলেরও এ ব্যাপারে আপত্তি আছে। তো একটা বিষয়, তো সেখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, আমরা যেটা বলেছিলাম যে এনসি করবার ক্ষেত্রে ওনাদের এই কমিটির মধ্যে এটা যে কমিটি হবে, রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকেও এই কমিটির অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা পিপল ওয়ার্কার্স পার্টি সহ আরও বেশ কিছু দল বলেছেন রাষ্ট্রপতির প্রতিষ্ঠানকে বা রাষ্ট্রপতি তাকে এবং প্রধান বিচারপতিকে এই কমিটির সঙ্গে যুক্ত করাটা সমীচীন হবে না, কারণ এই দুটো একটা আলাদা, এবং রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে এটা একটা। আরেকটা হলো যে এমনকি ওনারা ওনাদের তালিকার মধ্যে সশস্ত্র বাহিনীর প্রধান নিয়োগের ক্ষেত্রেও এনসিসি থেকে আসবে, এমনকি অ্যাটর্নি জেনারেল, যিনি একটা কনস্টিটিউশনাল পোস্ট হলেও তাকে তো প্রধানত সরকারের সঙ্গে তাকে কাজ করতে হয়। আমরা বলেছি যে দুটো প্রশ্ন এর থেকে, দুটো বিষয় থেকে বাদ দেওয়া উচিত। বাকি যে 4-5টা খুবই গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান অথবা বলতে পারেন বিধিবদ্ধ যে প্রতিষ্ঠান যেগুলো আছে, এটা নিয়োগটা আগের ধারা থেকে বেরিয়ে আসা দরকার। কোনোভাবেই যাতে এটা রাজনৈতিক বা দলীয় বিবেচনায় যাতে নিয়োগ না হয়, একটা স্বচ্ছতা দক্ষতার সাথে যাতে ক্ষমতারও একটা ব্যালেন্স যাতে থাকে, সরকার কোনোভাবে যাতে স্বেচ্ছাচারী হতে না পারেন, এই জায়গাটা ছিল। আজকে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এটা নিয়ে আমরা কোনো সিদ্ধান্তে আমরা আসতে পারিনি। আমি বলেছি আজকের দিনটা কিছুটা দুঃখজনকই বটে, সারাদিন আমরা আলোচনা করলাম কিন্তু কোনো সিদ্ধান্তে আমরা আসতে পারিনি। আরেকটা আলোচনা হয়েছে আজকে রাষ্ট্রপতি কিভাবে তিনি রাষ্ট্রপতির তার যে নিয়োগ বা রাষ্ট্রপতিরকে নিয়োগের ক্ষেত্রে বলা হয়েছিল যে আমাদের জাতীয় ঐকমত্য কমিশন থেকে যে মানে সেখানে একটা যেটাকে তারা বলছেন এক ধরনের এটাকে আরও একটু এক্সটেন্ড করা, আর শুধুমাত্র সংসদ সদস্যরাই না, আমাদের জেলা পরিষদ থেকে যারা আছেন সেখান থেকে তারাও, মানে এক ধরনের ইলেকটোরাল কলেজ তৈরি করা,
যে ইলেকট্রাল কলেজের মধ্যে সংসদ সদস্যদের বাইরেও স্থানীয় সরকারি প্রতিনিধিরা, আমি খুব সংক্ষেপে বলার জন্য, এটার আরও অনেক লম্বা আছে, তো এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। আমি আজকে প্রথমে কথাটা উত্থাপন করেছিলাম যে আমরা এই প্রশ্নে যাবার আগে রাষ্ট্রপতির কিভাবে নির্বাচন হবেন বা ইলেকটোরাল কলেজ তারা এক্সটেন্ড করে তার মর্যাদা বাড়ানোর যে আমাদের যে উদ্যোগ, তার আগে সম্ভবত এটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতির সাথে আমরা যে বলছি যে প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার একটা যৌক্তিক একটা ভারসাম্য আনা দরকার, তাহলে বিদ্যমান যে দুটো মাত্র দায়িত্ব রাষ্ট্রপতির উপরে অর্পিত, এর বাইরে তিনি কী নতুন দায়িত্ব পালন করবেন, কী দায়িত্ব হলে প্রধানমন্ত্রীর বা চিফ এক্সিকিউটিভের সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য হয়, রাষ্ট্রপতির কিছু এখতিয়ার বা ক্ষমতা থাকে, এই বিষয়গুলো নির্ধারণ না করে এই বিষয়গুলো নির্ধারণের সাথে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবেন এই প্রশ্নটা এটা ওতপ্রোতভাবে যুক্ত। পরে এটা ধরেই বিকেল পর্যন্ত আলোচনা হলো, শেষ পর্যন্ত এটা নিয়েও আমরা কোনো সিদ্ধান্তে পারলাম না। এখানে কোনো বিকল্প প্রস্তাবনা তো বিএনপি থেকে নিশ্চয়ই দিচ্ছে নাকি? বিএনপি আসলে আগের পন্থাতেই থাকতে চায়? বিএনপি ইন দ্য মেইন তারা আগের জায়গাতেই, যেমন এনসিসির ব্যাপারে বলছেন যে এটা সরকারের কার্যকারিতা তাতে ক্ষুণ্ণ হতে পারে, এবং তারা বলছেন যে প্রতিষ্ঠানগুলোকে আরও ডেমোক্রেটাইজ করা, প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার মধ্যে রাখা, যদি সেটা করা যায় এবং আরও বেশ কিছু লিগ্যাল যদি আমরা ইনিশিয়েটিভ নিতে পারি, তাহলে আশঙ্কা যে জায়গাটা দলীয়করণের যে আশঙ্কা, অনুগত ব্যক্তিদের যে আশঙ্কা, সেটাকে অনেকখানি মিনিমাইজ করা সম্ভব। এবং এতে বরঞ্চ ক্ষমতার একটা দ্বৈততাও তৈরি হয় কিনা এনসিসি করতে, যে আর একটা সুপ্রা একটা বডি হয় কিনা, এগুলো বিএনপির বিবেচনা।